ডিসেম্বরের শেষ ভাগ, বঙ্গোপসাগরের আকাশে তখন কালো মেঘের নিচে চাঁদের আলো টলটল করছে। বিশাখাপত্তনের উপকূল থেকে কয়েক মাইল দূরে এক অদ্ভুত নীরবতায় ভাসছে পরমাণু শক্তিধর সাবমেরিন আইএনএস আরিঘাট। অভ্যন্তরের কন্ট্রোল রুমে লাল আলো জ্বলছে নিঃশব্দে। কমান্ডারের কণ্ঠে ঠান্ডা স্বর, কোঅর্ডিনেট লকড 3-2-1। মুহূর্তেই সমুদ্র কেঁপে উঠল। জলের বুক চিরে উঠে গেল আগুনের ফুলকি। আকাশ বিদীর্ণ করে উড়ে গেল ভারতীয় ব্যালিস্টিক মিসাইল K4। দিল্লি থেকে মাত্র কয়েক ঘণ্টা পরেই এনডিটিভি সহ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করল, ভারত বঙ্গোপসাগরের সফল পরমাণু ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে। অভিনন্দন জানাতে শুরু করল মন্ত্রীরা। বিশ্লেষকরা বললেন, এটি ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তির নতুন যুগ। কিন্তু সেই রাতেই ঢাকার নিরাপত্তা গোয়েন্দা সদর দপ্তরে জ্বলে উঠল লাল সিগন্যাল। কারণ এই মিসাইলের উৎক্ষেপণের স্থল বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে। বঙ্গোপসাগর বহুদিন ধরেই দক্ষিণ এশিয়ার শক্তি প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, এমনকি পাকিস্তানও এখানে নিজেদের প্রভাব বিস্তারে ব্যস্ত। কিন্তু সাম্প্রতিক সময়ের উত্তেজনা ছিল একেবারে ভিন্ন মাত্রার। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, সীমান্তে সংঘর্ষের গুজব, ভারত বাংলাদেশ সম্পর্কের তীব্র শীতলতা, সব মিলিয়ে পরিস্থিতি এমনিতেই অস্থিতিশীল। এর মধ্যেই ভারত হঠাৎ ঘোষণা দিল 22 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে নৌ ও মিসাইল মহড়া। এটি কেবল একটি সামরিক মহড়া নয়, এটি ছিল ভারতের জন্য এক শক্তির প্রদর্শনী এবং প্রতিবেশীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, দিল্লি এখনও একমাত্র আঞ্চলিক শক্তি। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ সহ গোটা উপসাগরীয় অঞ্চল এই পরীক্ষাকে দেখছে এক ধরনের আতঙ্ক ও সংকেত হিসেবে, যেন যুদ্ধের ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। ভারতের K4 ক্ষেপণাস্ত্র পৃথিবীর অন্যতম শক্তিশালী সাবমেরিন নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল। দৈর্ঘ্য প্রায় 12 মিটার, ওজন 20 টনের কাছাকাছি। এটি 3500 থেকে 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে পরমাণু ওয়ারহেড নিয়ে আঘাত হানতে সক্ষম। মার্ক 10 গতিতে আকাশ ছিঁড়ে উড়ে গিয়ে যে কোনো শহরকে ধ্বংস করতে পারে মুহূর্তে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এর উৎক্ষেপণ হয়েছে সমুদ্রের গভীর থেকে, এক সাবমেরিনের পেট থেকে। অর্থাৎ ভারত এখন আনুষ্ঠানিকভাবে ভূমি, আকাশ এবং সমুদ্র 3 দিক থেকেই পরমাণু হামলা চালাতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন, এটি ভারতের জন্য গেম চেঞ্জার মুহূর্ত। কিন্তু বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এরা সবাই এখন প্রশ্ন তুলছে, এই পরীক্ষার সময় কেন এমন বাছা হলো যখন পুরো অঞ্চলটাই রাজনৈতিক সংকটে উত্তপ্ত। ঢাকার এক প্রতিরক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বললেন, এটা নিছক প্রযুক্তিগত পরীক্ষা নয়, এটা একটা রাজনৈতিক বার্তা, বিশেষ করে বাংলাদেশের উদ্দেশ্যে। ভারতের এই K4 মিসাইল পরীক্ষার পেছনে রয়েছে আরেক আন্তর্জাতিক গল্প। মস্কোর সঙ্গে দিল্লির সদ্য হওয়া চুক্তি অনুযায়ী রাশিয়া ভারতকে দিয়েছে এই মিসাইলের টেকনিক্যাল সাপোর্ট ও সাবমেরিন ন্যাভিগেশন সহায়তা। কয়েক সপ্তাহ আগেই পুতিন ও মোদির বৈঠকে সই হয়েছিল প্রতিরক্ষা সহযোগিতার নতুন চুক্তি, যেখানে রাশিয়া সরাসরি ভারতের সমুদ্রভিত্তিক পরমাণু প্রকল্পে সাহায্য করবে বলে ঘোষণা দেয়। এবং সেই চুক্তির পরই হঠাৎ এই মিসাইল উৎক্ষেপণ। অনেক বিশ্লেষক বলছেন, ভারত আসলে এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমা চাপের মধ্যে মস্কোকে দেখাতে চেয়েছে, আমরা তোমাদের পাশে আছি। কিন্তু দক্ষিণ এশিয়ার ভেতর বার্তাটা অন্যরকম। বাংলাদেশ ও পাকিস্তানকে দেখানো হয়েছে, তোমরা যদি চীনের প্রভাব মণ্ডলে যেতে চাও তবে মনে রেখো, দিল্লিরও দাঁত আছে। তবে এটি শুধু কূটনৈতিক প্রদর্শনী নয়, কারণ যে সমুদ্রের বুক থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সেটাই বাংলাদেশের দক্ষিণ উপকূলের কাছাকাছি, যেখানে চীনের অর্থায়নে তৈরি হচ্ছে পায়রা ও পায়রা উপকূলীয় প্রতিরক্ষা ঘাঁটি। এ যেন এক নিঃশব্দ সংকেত, বঙ্গোপসাগর এখন ভারতের প্রভাব ক্ষেত্র। ইতিহাস বারবার প্রমাণ করেছে, যুদ্ধ কখনো সংখ্যায় জেতা যায় না, আধুনিক অস্ত্রেও না। যুদ্ধ জেতে যারা মাটির সন্তান, যারা জানে এই ভূমির প্রতিটি ধূলিকণার দাম কত রক্তে গড়া। ভিয়েতনামে আমেরিকার লাখো সৈন্য, হাজারো বিমান, আগুন ছড়া বোমা সব হার মানল কৃষক ও ছাত্রদের সামনে, যাদের হাতে কেবল বন্দুক নয়, ছিল নিজের মাটির প্রতি ভালোবাসা। আফগানিস্তানেও তাই হয়েছিল। বিশাল সামরিক বাজেট, প্রযুক্তি, ড্রোন সবকিছুর পরও আমেরিকার পতাকা নামতে বাধ্য হয় পাহাড়ি এক দরিদ্র জাতির সামনে। ইরাকের বালু থেকেও ফিরেছিল বিশ্ব শক্তির অহংকার। একই ইতিহাস দেখেছে ইউরোপ। হিটলারের লৌহ বাহিনী যখন ইউরোপ কাঁপিয়ে দিল, তখন রাশিয়ার কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ সেই দানবীয় শক্তিকে দাঁত ভাঙা জবাব দিল। আর আজও রাশিয়া তার পারমাণবিক অস্ত্র, ট্যাঙ্ক আর মিসাইল নিয়েও ইউক্রেনকে এক সপ্তাহে দখল করতে পারেনি। তাহলে প্রশ্নটা এখন স্পষ্ট, যুদ্ধ কি শক্তি, অস্ত্রের নাকি মনোবলের? বাংলাদেশ এই প্রশ্নের উত্তর জানে। এদেশের ইতিহাসই তৈরি হয়েছে প্রতিরোধের মাটি থেকে। এখানে নদী, খাল, মাটির ঘর, কৃষকের শ্বাসের মধ্যে আছে যুদ্ধ জয়ের ডিএনএ। 1971
1971-এ যখন আমেরিকার সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে ঢুকেছিল তখনও এই দেশ ভেঙে পড়েনি, বরং মুক্তিযোদ্ধাদের রক্তের সমুদ্রও লাল হয়েছিল। আজ ভারত যে ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে তা কেবল আগুনের প্রদর্শনী। ওসমান হাদির বাংলাদেশ সেই ভয় দেখানোই ভীত নয়, কারণ এই দেশের মানুষের মনে এখনও সেই আত্মবিশ্বাস, আমরা হার মানি না। দিল্লি হয়তো বুঝতে পারছে না এই যুদ্ধ যদি বাস্তবে শুরু হয় তাহলে সেটা কেবল সীমান্তের নয়, আত্মারও যুদ্ধ হবে। কারণ বাংলাদেশের প্রতিটি তরুণ এখন জানে যদি মাটি দখল হয় তাহলে কেবল সার্বভৌমত্ব হারাবে না, হারাবে আত্মপরিচয়। আর আত্মপরিচয় রক্ষার লড়াইয়ে কখনো কোনো জাতি পরাজিত হয় না। ভারতের সামরিক বিশ্লেষকরা নিজেরাই বলছেন বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানো মানে আত্মঘাতিতা। কারণ বাংলাদেশের মাটি কেবল বাংলাদেশের নয়, এর প্রতিটি ইঞ্চি ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তান, চীন, তুরস্ক, এমনকি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের সাথেও। চীনের বিনিয়োগ, পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ, তুরস্কের প্রযুক্তি, যুক্তরাষ্ট্রের মানবাধিকার চাপ, সব মিলিয়ে ভারত যদি এই অঞ্চলে যুদ্ধের আগুন লাগায় তাহলে সেই আগুন ফিরে গিয়ে জ্বালাবে তারই উত্তর পূর্বের 7 রাজ্য, 7 সিস্টার্স। শিলিগুড়ি করিডোরের মাত্র 22 কিলোমিটার পথ ভারতের উত্তর পূর্বকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে। যদি সেই করিডোর সাময়িকভাবে বন্ধ হয়ে যায় তাহলে আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা সবকিছু কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেছে বহুবার, যখন পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা আলাদা হয়ে গেছে, কিন্তু উত্তর পূর্ব ভারতে রয়ে গেছে অস্থিরতা ও বিচ্ছিন্নতাবাদ। এবার যদি সে আগুন ফের জ্বলে সেটি আর সীমিত থাকবে না কোনো রাজ্যের মধ্যে, কারণ পশ্চিমবঙ্গ, পূর্ব বাংলা ও 7 সিস্টার্স এই 3 ভূখণ্ড হাজার বছরের ইতিহাসে এক সাংস্কৃতিক শিকড়ে বাঁধা। মোগলরাও এই ভূখণ্ড দখল করতে পারেনি সম্পূর্ণভাবে। ব্রিটিশ সাম্রাজ্যকেও বারবার লড়তে হয়েছে এই নদীমাতৃক দেশের মানুষের সঙ্গে। সেই ইতিহাস এখন নতুন রূপে ফিরে আসছে। আজ যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে সামরিক উত্তেজনা ছড়ায় তাহলে ইতিহাস আবারও প্রতিশোধ নেবে, কারণ যুদ্ধের ফলাফল কখনো মেশিন ঠিক করে না, ঠিক করে মানুষের মনোবল। ঢাকার এক সাবেক সেনা কর্মকর্তা বললেন, ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায় তবে সেটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে, কারণ একবার লড়াই শুরু হলে পুরো দক্ষিণ এশিয়ার ভারসাম্য ভেঙে পড়বে। এই দেশের মানুষের অস্ত্র নেই, কিন্তু আছে আত্মবিশ্বাস। তারা জানে দখলদারকে পরাজিত করতে শতাব্দীর যুদ্ধ লাগে না, এক রাত, এক মন, এক বিশ্বাসই যথেষ্ট। তাই ভারতের এই মিসাইল পরীক্ষা যতই ভয়ঙ্কর দেখাক, বাংলাদেশের মানুষ সেটাকে দেখে একটাই দৃষ্টিতে, ভয় নয়, চ্যালেঞ্জ। ওসমান হাদির রক্তে লেখা বার্তা এখন রাস্তায় রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ এলে মাথা নত করব না। ভারত যদি সত্যিই মনে করে একটি ক্ষুদ্র প্রতিবেশীকে ভয় দেখিয়ে আত্মসম্মান ভাঙা যাবে, তবে তারা ভুল করছে, ইতিহাসের সবচেয়ে বড় ভুল। কারণ এই যুদ্ধ শুরু হওয়ার আগেই তার পরাজয় নির্ধারিত হয়ে গেছে। এই যুদ্ধের ফলাফল কেউ লিখে দেবে না, লিখে দেবে মাটির সন্তানরা, যারা জানে এই নদীর প্রতিটি ঢেউয়ে আছে মুক্তির গল্প। আর এই দেশের প্রতিটি বুকের ভেতর ধুকপুক করছে একটাই প্রতিজ্ঞা, বাংলাদেশ কোনোদিন মাথা নত করবে না। বঙ্গোপসাগরের ঢেউগুলো অদ্ভুতভাবে নিস্তব্ধ, যেন অপেক্ষায় আছে কোনো অঘটনের। দূরে ভারতীয় সাবমেরিন আড়িঘাট নিঃশব্দে টহল দিচ্ছে, তার ভেতর ঝলমল করছে কন্ট্রোল প্যানেলের লাল আলো। কমান্ডার ধীরে বললেন, সাবমেরিন প্রস্তুত, টার্গেট লকড। কিন্তু ঠিক তখনই সোনারে ভেসে উঠল আরেকটি শব্দ, কোথাও কাছে। বাংলাদেশের নৌবাহিনীর টহল জাহাজ থেকে উত্তর এলো রেডিওতে, বঙ্গোপসাগর স্বাধীন জলের অঞ্চল, অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করলে প্রতিক্রিয়া আসবে। কমান্ডার থমকে গেলেন। সমুদ্রের নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। ঢাকায় প্রতিরক্ষা সদর দপ্তরের এক কক্ষে আলো জ্বলছে, দেয়ালে ঝুলছে বাংলাদেশের মানচিত্র, তার নিচে বড় করে লেখা 3টি শব্দ, সাহস, সম্মান, স্বাধীনতা। এক অফিসার জানালার কাছে গিয়ে সমুদ্রের দিকে তাকালেন। তার চোখে কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত তৃপ্তি, যেন তিনি জানেন এই মাটি যতদিন ভূমিপুত্রদের হাতে, কেউ এটাকে দখল করতে পারবে না। বাইরে রাত আরো গভীর হলো, আকাশে ছিটকে পড়ল শেষ কুয়াশার রেখা। এই ছোট্ট দেশ বারবার প্রমাণ করেছে যে সাহসের নামই আসলে সার্বভৌমত্ব। যুদ্ধের ছায়া ঘনালেও মাটির গন্ধ এখনো বলে, বাংলাদেশ এখনো বেঁচে আছে আর বেঁচে থাকবেই।